খেলার মাঠ থেকে প্রযুক্তির বিশ্ব, উদ্ভাবনের বৈচিত্র্য থেকে উদ্যোগের সাফল্য, নানান ক্ষেত্রে আমাদের তরুণরা প্রতিনিয়ত তাদের সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। কেউ কেউ নিজের কাজে সফল হবার পাশাপাশি অন্যদেরকেও সাহায্য করছে নিজের পায়ে দাঁড়াতে, স্বাবলম্বী হতে। ঠিক এভাবেই অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন আরও অসংখ্য হাজারো লাখো তরুণকে। এমন ইন্সপায়ারিং হিরোদের কথা সবার মাঝে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় স্টারশিপ ইন্সপায়ারিং 10। স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের এই চমৎকার আয়োজনের সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করেছে প্রথমআলো.com। দর্শক, সেরা 10 জনকে তো খুঁজে নেওয়া হলো, তাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হলো। তাদের গল্প শুনতে ইচ্ছে করছে নিশ্চয়ই, আমার ভীষণ ইচ্ছে করছিল। তাই সেই সেরা 10 জনের মধ্যে 3 জনকে নিয়ে আজকের আয়োজন সেরাদের কথায় আমি নীলহুরে সাহনাচির সাথে। বাংলাকে ভালোবেসে যিনি বাংলাকে নিয়ে কাজ করছেন, বাংলা ভাষাকে আরও সহজভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই যে অনলাইনে মোবাইল অ্যাপ্লিকেশনে আমরা এখন দারুণভাবে বাংলা লিখতে পারছি, সেই বাংলা লেখার পেছনে যিনি কাজ করেছেন, অনলাইনে আইফোনে অ্যান্ড্রয়েডে আপনারা রিদমিক কিবোর্ড যারা ব্যবহার করেন, তার উদ্ভাবক শামীম হাসনাত আছেন আজকে আমাদের সঙ্গে। হ্যালো। বাংলাদেশি ক্রীড়াঙ্গনে বর্তমানে সবচাইতে আলোচিত এবং সবচাইতে জনপ্রিয় যে নামটি, সেটিই বলতে পারি, লাল সবুজের পতাকা বিশ্বমঞ্চে যিনি উড়িয়েছেন, ঋতুপর্ণা চাকমা আছেন আমাদের। হ্যালো। নকরেক আইটি ইনস্টিটিউটের মাধ্যমে 32টি দেশের 2 লাখেরও বেশি তরুণকে যিনি ফ্রিল্যান্সিং বিষয়ক শিক্ষা দিয়েছেন বিনামূল্যে, সাহায্য করেছেন স্বাবলম্বী হয়ে উঠতে। আদিবাসী যেই তরুণের স্বপ্ন ছুঁয়েছে বৈশ্বিক উচ্চতা। আমাদের সঙ্গে আছেন সুবীর নকরেক, স্বাগত। হ্যালো। 3 জনকে আরও একবার অভিনন্দন জানাই সেরা হবার জন্য। 3 জনের কাজই অনেককে আসলে অনুপ্রেরণা জুগিয়েছে। প্রথমে আমি ঋতুপর্ণার কাছে একটু আসতে চাই। ঋতুপর্ণা চাকমা, আমরা জানি যে ভুটান থেকে একেবারে এই আয়োজনের জন্যই আপনাকে আমরা ধরে রেখেছি মোটামুটি। কেমন যাচ্ছে সবকিছু মিলিয়ে, এই যে সেরার পুরস্কার পাওয়া কেমন লেগেছে? আমি আসলে এই যে পুরস্কারটা পেয়েছি, এটা আমাকে আগামী দিনের জন্য অনুপ্রেরণা আরও যোগাবে। সো আমি অনেক আনন্দিত। এই যে আপনি এখন ইন্সপায়ারিং একজন মানুষ, আপনি অনুপ্রেরণা যোগাচ্ছেন আরও অনেকজনকে। কিন্তু যদি বলি রাঙামাটির প্রত্যন্ত মগাছড়ি গ্রাম না আপনার, সেখান থেকে সাধারণ একটা পরিবারে জন্ম নেওয়া ঋতুপর্ণা চাকমা, আজকের ঋতুপর্ণা, এই যাত্রায় আপনার জন্য সবচাইতে বড় অনুপ্রেরণা কে বা কী ছিল? আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে আমার পরিবার। আমার পরিবারের মা, দিদি সবসময় আমার পাশে ছিলেন। আমি যা করি আমাকে সাহায্য করেছেন। তো এই আমার সবচেয়ে অনুপ্রেরণা আমার পরিবার। অনুপ্রেরণা, শক্তি, সাহস, পরিবার সব সময়। আপনি 3য় শ্রেণীতে পড়ার সময় থেকেই ফুটবলের চর্চা শুরু করেছিলেন, তাই না? জি। তখন কি একবার আঙুল ভেঙে গিয়েছিল, এরকম কোনো কারণে খেলা ছেড়েই দিতে চেয়েছিলেন? সত্যি? হ্যাঁ, আমি যখন প্রথমবার ফুটবল লাঠি মারি তখন আমার বুড়ো আঙুল উঠে গেছিল। একবার আমি ট্রেনিংয়ে যাইনি, যে খেলবই না, অনেক কষ্ট আর কি। কিন্তু তারপর আবার খেললেন ব্যথা নিয়েই। ঋতুপর্ণার খেলা আপনারা দেখেছেন দুজন? জি, দেখেছি। কেমন লাগে বলেন? খুবই ভালো। তার বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হয়নি এমন মানুষ মনে হয় বাংলাদেশে খুব কম আছে, খুঁজে পাওয়া যাবে না। যদি সেই 2011 সালের বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, সেখান থেকেই যে 2024 সালের সাফে আপনি যেভাবে আপনার বাঁ পায়ের জাদুতে সবাইকে মুগ্ধ করেছেন, পরপর 2বার সাফ চ্যাম্পিয়নশিপ, আপনার সেরা খেলোয়াড় হওয়া, সবকিছু মিলিয়ে ভবিষ্যতের জন্য কি একটু চাপে ফেলে দিয়েছে এই প্রাপ্তিগুলো? চাপ আমি কোনো কিছু চাপ নিই না। কঠিন, যদি মনের ইচ্ছা শক্তি থাকে, সাহস থাকে, কোনো কঠিন কাজে চাপ মনে হয় না আমার কাছে। এটা বেশ। সেই কঠিন কাজ আপনার কাছে তো চাপ মনে হয় না। আমি বাকি দুজনের কাছেও একটু শুনবো। শামীম হাসনাত, আপনার কাছে আসি। কঠিন একটা কাজই কিন্তু করেছেন। 2012 থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে আপনি কিবোর্ড বানানোর কাজ শুরু করেছিলেন। বাংলা কিবোর্ড বানাবেন, এই চিন্তাটা কেন এলো মাথায়? আসলে প্রথমে এই চিন্তাটা আসেনি। আমি জাস্ট প্র্যাকটিস করছিলাম জাভা প্রোগ্রামিং, কিভাবে কম্পিউটার বাংলা লিখতে হয় সেই জিনিসটা আমার মাথায় আসে। তো সেটা বের করার জন্য অনেক ঘাটাঘাটি করি, তারপর এইভাবে আর কি কিবোর্ডটা তৈরি হয়। গুগল প্লে স্টোর থেকে আপনার রিদমিক কিবোর্ডটা এই পর্যন্ত 160 মিলিয়নের বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছে। রিদমিক নামটা কেন দিয়েছেন? এই নামকরণের পেছনের কারণটা কি? নামটা আসলে তখন এমন হচ্ছিল যে কিবোর্ড অ্যাপটা রেডি, বাট নাম পাচ্ছি না। তো তখন আমার ফ্রেন্ডদেরকে বলি একটা নাম সাজেস্ট করার জন্য। তখন আমার এক ফ্রেন্ড এটা সাজেস্ট করে এবং এটা জাস্ট বন্ধু সাজেশনে। জি। আচ্ছা, সেই বন্ধু এখন আপনাকে নিয়ে কতটা প্রাউড ফিল করে? বন্ধুর সাথে কানেকশন আছে এখনো? তেমন একটা নাই। ওকে, বিশ্বজুড়ে কিন্তু রিদমিক দিয়ে প্রায় 3.5 কোটি ব্যবহারকারী বাংলায় লিখছে।
এই তথ্যগুলো আপনাকে কতটা সাহস দেয় বা অনুপ্রেরণা দেয়? জি, এটা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। ইনফ্যাক্ট আমি পরবর্তী যে কোনো কাজে আমি সেটা অনুভব করি যে আমাকে আরো বড় কিছু করতে হবে। ওকে, এখন কি নিয়ে কাজ করছেন? রিদমিক কিবোর্ড তো হলো অনেক দিন এবং ধীরে ধীরে অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছে। এই মুহূর্তে কি কাজ করছেন? এখন আমরা বইটই নামে একটি ইবুক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। বইটই? জি। ওকে। যেখানে প্রায় 10,000 বাংলা বই আছে। আচ্ছা। এবং 3,000 রাইটার আছেন। বাহ। এবং আমরা প্রতি মাসে প্রায় 150টি ইবুক প্রকাশ করি। ওয়াও, দ্যাটস গ্রেট। এটা নিয়ে আরও শুনতে ইচ্ছে করছে, তবে তার আগে আমি একটু সুবীর নকরেক আপনার কাছে আসতে চাই। এই যে যেমন ঋতুপর্ণাকেও বলছিলাম একটি গ্রামের সাধারণ জায়গা থেকে আসা, আপনারও মোটামুটি প্রত্যন্ত একটা গ্রাম থেকে গ্লোবাল ফ্রিল্যান্সার হয়ে ওঠা, এই গল্পটা মোটামুটি অনেকেই এখন জানে, কিন্তু যেই জায়গাটা ইন্টারনেটই ছিল না, ইন্টারনেটবিহীন একটা জায়গা থেকে আপনার জার্নিটা একটু ছোট্ট করে আমাদেরকে আরেকবার বলবেন প্লিজ। আমার গ্রামটা হচ্ছে মূলত প্রত্যন্ত বনাঞ্চলের ভেতরে। আচ্ছা। এবং এই বনাঞ্চলের ভেতরে যে গ্রামটা, সেটা হচ্ছে গায়রা গ্রাম। এই গ্রামে মূলত হচ্ছে আমরা মোবাইলে কথা বলার জন্য তেমন ভালো নেটওয়ার্ক পেতাম না, আর যদি বাড়িতে প্রবেশ করতাম তখন তো মনে হতো যে আমরা যেন অন্য রাজ্যে আছি। সেটাই বলছি, মানে নেটওয়ার্কবিহীন একটি জনপদে থেকে। সেই জায়গা থেকে যখন আমি কাজ করা শুরু করি তখন দেখি যে অনেকেই তিরস্কার করছে। আর ফ্রিল্যান্সিং এর বিষয়টা হচ্ছে সেই সময় আমি যখন শুরু করি তেমন এতটা জনপ্রিয় ছিল না। আচ্ছা। তো সেই ক্ষেত্রে অনেকে তিরস্কার করলেও আমার একটা ডেডিকেশন ছিল যে না, আমি যেটা করি সেটা সফল না হওয়া পর্যন্ত আমি লেগে থাকবো। আচ্ছা। তো সেই হিসাবে শুরু করি এবং একটা পর্যায়ে সেখানে প্রথম আলোর সুবাদে, প্রথম আলোর নিউজের পর গ্রামীণফোন যায় এবং বর্তমানে আমাদের এখানে 4G কানেক্টিভিটি আছে। ওয়াও, এবং সেটার জন্য আপনাকে একটা বড় ধন্যবাদ দিতেই হয়। আপনি আপনার হাত ধরে প্রায় 30টি জাতিগোষ্ঠীর 10,000 তরুণ এখন আইটি সেক্টরে কাজ করছে, ইজ ইট কারেক্ট? রাইট। বাহ, দারুণ। অনলাইনের পাশাপাশি দেশের এই যে 10টি জেলায় প্রতিষ্ঠা করেছেন আপনি নকরেক আইটি ইনস্টিটিউট, তরুণদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আপনার কি ধরনের অভিজ্ঞতা হয় সচরাচর? কেমন দেখেন সারা দেশে তরুণদের আগ্রহ বা তাদের অবস্থা? বর্তমানে বলতে গেলে হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টরটাতে তরুণরা অনেক বেশি উজ্জীবিত এবং সবার চয়েসই থাকে হচ্ছে এই সেক্টরে। যেমন আমি যদি আমাদের আদিবাসী জাতিগোষ্ঠীর কথা বলি, আগে তো শুধুমাত্র সবাই হতে চাইতো হচ্ছে ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার। তো এখন অধিকাংশ তরুণী বলো যে আমি ফ্রিল্যান্সার হতে চাই, আমি উদ্যোক্তা হতে চাই। এই যে এখন যে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তন দেখে খুব ভালো লাগে এবং মনে হয় যে না, কিছুটা পরিবর্তন আসছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। এই যে আপনার গ্রামের কথা বলছিলেন যেখানে নেটওয়ার্কই পাওয়া যেত না, এখন 4G কানেকশন আছে এবং সেখানে এখন প্রায় 3.5 শতাধিক ফ্রিল্যান্সার কাজ করছে। এই অর্জনটাকে আপনি কিভাবে দেখেন? অনেক বহুদূর পথ বাকি আছে। তো এই ক্ষেত্রে আমার কাছে এটাকে এত বেশি বড় অর্জন এখনো মনে হয় না। আমার কাছে সবচেয়ে বড় অর্জন যেটা মনে হয়, আমার সাথে যারা আছে তারা অনেক ভালো কাজ করছে। তো আমি ভালো কাজ করার জন্য এখনো চেষ্টা করে যাচ্ছি, তবে আশা করি যে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। অবশ্যই অনেকটা পথ সামনে এখনো বাকি আছে, অনেক কিছু করার বাকি আছে এবং এইটুকু সময়ে এত কিছু দেখিয়েছেন, এত কিছু করেছেন, স্পেশালি নিজে করে থেমে থাকেননি, আপনি আরো অনেককে স্বাবলম্বী হতে সাহায্য করেছেন। যদি একটু এই সেক্টরে ফ্রিল্যান্সিং এর জায়গায় নারীদের অংশগ্রহণের কথা বলি, সেটা কতটুকু দেখেন বা নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য কি কোনো কাজ করেন আপনারা? আমরা বর্তমানে হচ্ছে নারীদেরকে ফোকাস করার জন্য আলাদা করে আমরা শুক্রবারে গৃহিণী স্পেশাল বলে বিভিন্ন ব্যাচ আমরা রান করি এবং সেখানে অনেকেই হচ্ছে চাকরিজীবীরাও হতাশ থাকে নিজেদের চাকরি ক্ষেত্রে, আবার ব্যবসায়ীরাও অনেক ক্ষেত্রে হতাশ থাকে, আবার ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়াররা যারা কিনা খেলাধুলা করে তারাও একটা সময় অবসরে গেলে পরে চিন্তিত হয়ে যায় যে তারা কি করবে। তো সবার জন্য ফোকাস করে আমরা শুক্রবারের দিন একটা চাকরিজীবী, গৃহিণী, ওভারঅল সকল পেশাজীবীর জন্য একটা স্পেশাল ব্যাচ রান করি এবং সেখানে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে এবং বলতে গেলে হচ্ছে কি যারা সফল হয়েছে আমাদের এখানে 50+ নারীরাই হচ্ছে বেশি সফল। ওয়াও। আদিবাসী নারীদের অংশগ্রহণের আগ্রহটা কেমন দেখেন বিশেষ করে? প্রথম দিকে অনেক বেশি অংশগ্রহণ ছিল আমি যখন শুরু করি, বাট এই সেক্টরে শুরু করতে গেলে যেটা আসলে সবচেয়ে বেশি প্রয়োজন যে ফোকাসিং মাইন্ডসেটটা, তারপর ডেডিকেশন প্রয়োজন এবং ধৈর্য প্রয়োজন। এই জায়গা থেকে নারীদের তো অনেক ত্যাগ করতে হয়। তো সেই ক্ষেত্রে যখন তারা ত্যাগ করে এই জায়গায় শিখতে আসে তখন অনেকেই তো কটু কথা বলে, তিরস্কার করে। তো সেটা অনেকেই হয়তো বা সেটা সেভাবে নিতে পারে না, এই ক্ষেত্রে অনেকেই ঝরে পড়ে যায়। তবে ভালো করার ক্ষেত্রে অবশ্যই ফোকাসিং মাইন্ডসেট এবং কমপ্লিট ডেডিকেশন প্রয়োজন এই সেক্টরে। সেই সাথে সাথে একটু সামাজিক প্রতিবন্ধকতা যেটি আছে সেটিকে ফেস করার জন্য একটু এক্সট্রা নিজেকে মনে হয় স্যাক্রিফাইস করতে হয় বা এক্সট্রা সাহস থাকতে হয়। বলতে গেলে আসলে আমরা যখন শুরু করি তখন তো মোটামুটি বলতে গেলে সবাই বলতো যে ফ্রিল্যান্সিং দিয়ে কিচ্ছু হয় না।
তো এখন তো পরিবারও সাপোর্ট দেয়। এখন কিন্তু ফ্রিল্যান্সিং মোটামুটি জনপ্রিয় হয়ে উঠছে অনেকের মাঝে। এখন যেহেতু পরিবার থেকেও বুঝতে পারছে যে না অনেকেই সেক্টরে ভালো করছে, এখন মোটামুটি এত মনে হয় যে এত মানে কঠিন না এটা। আচ্ছা, মানে একটা সময় সংগ্রাম করেছেন মানুষকে বোঝাতে, এখন মানুষের কাছ থেকে একটা সাপোর্টটা পাচ্ছেন। লেগে থাকা বড় কথা। এবং আপনি যেটা বলছিলেন যে আপনি লেগে থাকেন, কমপ্লিট না করা পর্যন্ত আপনি ছাড়তে চান না একটা জিনিস। ঋতুপর্ণা, আপনার কাছে যদি আসি, এই যে সুবীর নকরেক তার সংগ্রামের কথা শুনলাম এবং সেটি পাড়ি দিয়ে এখন কিভাবে অনেককে একসাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফুটবলের বাইরে আপনারও একটা সংগ্রামের জীবন আছে। ফুটবলে যেমন দেখি যে বল পায়ে নিয়ে যুদ্ধ করছেন প্রতিপক্ষের সাথে, তার বাইরে জীবনেও আমাদের এক একজনের এক এক রকম যুদ্ধ থাকে। আপনি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের সেবা করার সব কিছু দায়িত্ব নিজে একা বহন করছেন। আপনার মুখ থেকে একটু শুনতে চাই সেই জায়গা থেকে। আমি এ পর্যন্ত উঠে আসার পেছনে অনেক সামাজিক প্রতিবন্ধকতা বের করে আসছি। তো আমি যে অসুস্থ মায়ের সেবা করতে পারতেছি, চিকিৎসার সব কিছু আমি বহন করি, তো নিজেকে মনে হয় যে না আমি একটা ভালো কাজ করতেছি, আরও বহুদূর যেতে হবে। তো আপনারা দোয়া করবেন যেন আমি এই ধারাবাহিকতা রাখতে পারি। ফুটবল নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন বাংলাদেশ দলকে নিয়ে? ফুটবল দিয়ে আবার স্বপ্ন আছে যে শুধু এশিয়া মঞ্চে না, আমরা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে নিয়ে যেতে চাই। অবশ্যই দেখতে চাই, সেটাই আপনাদের হাত ধরে সেটাই হোক। খুব কঠিন মনে হয় না কিন্তু সেই সাহসটা আপনারা জোগাচ্ছেন আমাদের মনে। হ্যাঁ, পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব। একদম তাই। স্বামী নিশ্চয়ই বিশ্বাস করেন ঋতুপর্ণার এই কথাটি। বাংলা ভাষাকে বা ভাষাকে প্রযুক্তিতে আরো সহজভাবে ব্যবহারের জন্য নতুন কোনো কাজ কি করছেন? বইটইয়ের কথা আপনি বলছিলেন, বইটই তো এখন মোটামুটি চলছে। আপনি কি ধরনের স্বপ্ন দেখেন আপনার কাজ নিয়ে? ঋতুপর্ণার স্বপ্ন শুনলাম, আপনার স্বপ্নটা একটু শুনতে চাই। আমি এখন মূলত আমরা বইটই নিয়ে বেশি কাজ করছি। তো এখন শুধু বাংলা বই থাকছে? বাংলা বই, ইংলিশ বই এরকম আছে। তো আমাদের এখন গত মাসে একটি ইবুক মেলা ছিল, যেখানে একজন রিডার উনি 808টি বই কিনেছিলেন। তো আমরা চাচ্ছি যে এটা যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায় এবং সবাই যাতে বই কিনতে পারেন। যেমন ফিজিক্যাল বুক ফেয়ার হয়, অনেকে আসতে পারেন অনেক দূর থেকে, আমরা চাচ্ছি সবাই যাতে এখান থেকে বইটা কিনতে পারেন। মানে ই বুক ফেয়ারটা খুব দারুণ চিন্তা, কারণ একটা অভিযোগ হয় না যে মোবাইল এসে সেটি বইয়ের জায়গা দখল করে নিয়েছে। সো এখন আপনারা ই বুক দিয়ে মোবাইলের ভেতরেই জায়গাটা দখল করে নিচ্ছেন। ব্রাভো। সুবীর নকরেক, আপনার কথা শুনছিলাম আমরা, বিস্তারিতই বলছিলেন যে কিভাবে এখন কতজনকে সাথে নিয়ে কাজ করছেন। আপনার সামনে স্বপ্ন নিয়ে জানতে চাই। আমার স্বপ্নটা হচ্ছে তরুণরা দক্ষ হবে, আর স্কিল তো আসলে সবার জন্যই প্রয়োজন। এই স্কিল অর্জন হলে পরে একটা নির্দিষ্ট বয়সের পর যারা কিনা শারীরিকভাবেও সেভাবে কাজ করতে পারে না, তো সেই ক্ষেত্রে বাসায় বসে কিন্তু এভাবে কর্মক্ষম হয়ে কাজ করতে পারে। তো এক্ষেত্রে আমার টার্গেটটাই হচ্ছে, স্বপ্নটাই হচ্ছে যেন আরও তরুণকে বেশি বেশি দক্ষ করতে পারি এবং তরুণরা যেন নিজের স্বাবলম্বী হয় এবং বাংলাদেশের ক্ষেত্রে তারা যেন আরও বেশি কন্ট্রিবিউশন রাখতে পারে। অন্যদের জন্যই ভাবছেন, পুরো স্বপ্নটা অন্যদেরকে ঘিরেই। সবসময় মানে যখন কেউ সফল হয় এবং সেখানে যদি আমি বিন্দুমাত্র অবদান রাখতে পারি, সেটা সবসময় ভালো লাগে এবং আনন্দের, এবং এখানেই শান্তি এবং সুখ খুঁজে পাই। আপনি এই জীবন দর্শন কার কাছ থেকে পেয়েছেন? বলতে গেলে ঋতুপর্ণা যেটা বললো যে বাবা মার কাছ থেকে, পরিবারের কাছ থেকে। আমার বাবা এবং মা বলতে গেলে যে কোনো আমার সমস্যার সমাধান হচ্ছে তারাই। সবসময় আমি যদি যে কোনো সমস্যা ফেস করি, বাবা মার সাথে শেয়ার করলে পরে সেটা দ্রুততার সহিত সমাধান হয়ে যায়। আর বলতে গেলে হচ্ছে কি আমার বিয়ের পর আমার ক্যারিয়ারও হচ্ছে কি একটু টার্নিং পয়েন্ট হয়। তো এই ক্ষেত্রে ভালো হয়েছে। তো সেক্ষেত্রে আমার ওয়াইফও ডিজার্ভ করে এই স্পেশাল থ্যাঙ্কসটা, এবং সে সবসময় আমাকে সহযোগিতা করছে। যেমন আমি যখন সেই প্রত্যন্ত বনাঞ্চল থেকে আমি তাকে বললাম, আমার ওয়াইফকে বললাম যে আমি রাঙামাটি কাজ করতে যাব, তারপর বললাম বান্দরবানে কাজ করব, খাগড়াছড়িতে কাজ করব, তখন সে বলল যে তো এইখানে এত প্রত্যন্ত জায়গায় তুমি গিয়ে কাজ করবা, এখন তুমি তো সেখানে সেভাবে চিনো না, জানো না, তো সেটা কিভাবে সম্ভব? তা আমি বলেছি যে একটা দৃঢ়তা তো আমার মধ্যে আছে, বিধায়ী তো এতদূর আসতে পেরেছি, সো আমি সামহাও এটা ম্যানেজ করব। তো সেভাবে আমরা রাঙামাটিতে 1 বছরের জন্য কাজ করি। তো আপাতত সেখানে আমাদের
অফলাইনটা স্থগিত থাকলে আমাদের অনলাইনটা সারা বাংলাদেশে এবং সারা বিশ্বব্যাপী চালু আছে আর কি। বেশ দারুণ, ধন্যবাদ তিনজনকে আরো একবার, অনেক অনেক শুভকামনা থাকলো। ঋতুপর্ণা, ভুটানে খুব ভালো হোক, ব্রেকালেক, আপনাদের দুজনকেও নিজ নিজ ক্ষেত্রে শুভকামনা রইল, সবকিছু খুব সুন্দর হোক। দর্শক যারা দেখছিলেন সেরাদের কথা, শুনছিলেন আমাদের সেরাদের কথা, শামীম হাসনাত, সুবীর নকরেক, ঋতুপর্ণা চাকমা তাদের নিজেদের গল্প বলছিলেন, তাদের অনুপ্রেরণার কথা বলছিলেন, এবং সেটি শুনতে শুনতে আমরা আরো একবার অনুপ্রাণিত হলাম, শুনলাম তাদের জীবন দর্শনের কথা। কি দারুণভাবে অনেক তরুণ নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে সমাজের মানুষকে, দেশকে। আমার মনে হয় তাদের সঙ্গে এই যে ছোট্ট সময় আমাদের আলোচনা হলো, এই আলোচনার সময়টুকুতে আপনারাও এক ভিন্ন দর্শনের ছোঁয়া পেয়েছেন। ভালো থাকুন, একটু ভাবুন, আপনারাও চেষ্টা করুন নিজেদের সাথে সাথে সমাজের জন্য ভালো কিছু করার। ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।